আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা তাপ ইঞ্জিন সম্পর্কে দেখেছি। তো আজকে আমরা কার্নো ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব, কার্নো ইঞ্জিন এবং কার্নো চক্র। প্রথমে আসি কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনটা হচ্ছে বেসিক্যালি এক প্রকার তাপ ইঞ্জিন। তাহলে তাপ ইঞ্জিন কি করছে? সে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে। কার্নো ইঞ্জিনও সেম কাজটাই করবে। তো কার্নো ইঞ্জিনটা টোটাল চারটা অংশ নিয়ে চারটা অংশ নিয়েই তৈরি। প্রথমটা হচ্ছে সিলিন্ডার, যেটা বেসিক্যালি আমরা ইঞ্জিন বলছি। এরপরে হচ্ছে তাপ উৎস, যেটাকে আমরা বয়লার বলছিলাম গত তাপ ইঞ্জিন যখন বুঝিয়েছি। এরপর আছে তাপগ্রাহক, যেটাকে সিঙ্ক অথবা পরিবেশ বলছি, যেখানে সে তাপটা ছেড়ে দেবে। এরপর আসতেছে তাপ অন্তরক আসন, তার মানে অন্তরক পদার্থকে আমরা ব্যবহার করব, যেখানে আমরা এই সিলিন্ডারটা বসানো থাকবে। এই ইঞ্জিনটি টোটাল চারটি ধাপে কাজ করে। প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। প্রসারণ সংকোচনের ব্যাপারে আমরা পরে যাচ্ছি। আমাদেরকে প্রথমে এই যে দুইটা জিনিস জানতে হবে, যেটা আমরা আগের লেকচারগুলোতে দেখিয়েছি, যে সমষ্ণ প্রক্রিয়া আমরা কিভাবে বুঝবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কিভাবে বুঝবো। তো এর কিছু অ্যানিমেটেড ভিডিও আমি ইনক্লুড করার চেষ্টা করব, যেন বুঝতে আমাদের সুবিধা হয় ব্যাপারটা। এখন আমরা একটু বুঝাই প্রথমে যে কার্নো ইঞ্জিনটা কীভাবে কাজ করছে। প্রথম আমরা এখানে একটা সিলিন্ডার নিলাম। এই সিলিন্ডারে এই জিনিসটা হচ্ছে পিস্টন। পিস্টনটা ওঠানামা করতে পারবে। এটা হচ্ছে তাপ উৎস, তার মানে বয়লার, যেখানে আমরা কয়লা দিব, কয়লা থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। আর এটা হচ্ছে তাপগ্রাহক বা পরিবেশ বা সিঙ্ক, যেখানে সে বাদ বাকি তাপটা ছেড়ে দেবে। তো এবার আসি যে ঘটনাটা কিভাবে ঘটতেছে। প্রথমে যে কাজটা সেটা হচ্ছে তাপ উৎস, তাপমাত্রা হচ্ছে T1। এই T1 তাপমাত্রার Q1 পরিমাণ তাপ কোথায় প্রবেশ করবে? সিলিন্ডারে, মানে ইঞ্জিনে প্রবেশ করবে। তাহলে এই ইঞ্জিনটা হচ্ছে এখন একটা সিস্টেম। এই সিস্টেমের ভিতরে যা হবে বা এই সিস্টেমের ভিতরে যা থাকবে সবগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ ইঞ্জিনে প্রবেশ করছে। তাহলে এবার প্রথমে আমরা আসি, তাপের গ্রহণ বা বর্জন হবে, কিন্তু তাপমাত্রা T1 ফিক্স থাকবে। এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি প্রক্রিয়া বলি? সমষ্ণ প্রক্রিয়া। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে, কিন্তু তাপের গ্রহণ অথবা তাপের বর্জন হবে। তাহলে প্রথম যে প্রক্রিয়ায় তাপ গ্রহণ করতেছে, কে করতেছে? ইঞ্জিনটা। তাকে আমরা বলবো কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়ায় তাপটা নিজে থেকে কি হচ্ছে? প্রসারিত হচ্ছে, বা পিস্টনটাকে সে কি করবে? একটা চাপ দিবে, যে কারণে পিস্টনটা প্রথমে ছিল উপরে, সেখান থেকে চাপ দিয়ে তাকে কিছুটা নিচে নিয়ে আসা হবে। তার মানে আয়তনের প্রসারণ হয়েছে। এই কারণে এটাকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়ায় কি? প্রসারণ। এরপরে দ্বিতীয় ধাপে তাপ গ্রহণ শেষ, সাথে সাথে এই মুখটা বন্ধ হয়ে যাবে। যে পথ দিয়ে তাপটা আসতেছিল সেই পথটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন যে ভিতরে যে তাপটা আছে, Q1 পরিমাণ তাপ আছে, তাদের একটা তাপমাত্রা আছে, তাপমাত্রা হচ্ছে T1। এখন এই তাপের কারণে সে চারিদিকে, দেওয়ালের চারিদিকে একটা প্রেশার ক্রিয়েট করবে। চারিদিকে এই পথটাও কিন্তু বন্ধ আছে, এটাকে আমরা নির্গমন নল বলতে পারি, নির্গমন পথ বলতে পারি। এই পথটা বন্ধ আছে, এটাও বন্ধ আছে। তাহলে এখানে কিছু গ্যাস ট্র্যাপড হয়ে আছে বা বদ্ধ অবস্থায় আছে। তারা চাইবে সবগুলো দেওয়ালে কি করতে? প্রেশার ক্রিয়েট করতে। তো সবগুলো দেওয়াল তো আর মুভ করবে না, মুভ করবে শুধুমাত্র কে? পিস্টনটা। তো এই যে কিছু পরিমাণ শক্তি নিয়ে কে আসলো? তাপগুলো এখানে অবস্থান করতেছে। এই তাপ তার অভ্যন্তরীণ শক্তি দ্বারা এই পিস্টনটাকে বল প্রয়োগ করবে, এবং পিস্টনটা কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে। তার মানে এখানেও কি হলো? এখানেও আয়তনের প্রসারণ হলো, কিন্তু কোনো প্রকার তাপের গ্রহণ বা বর্জনও করলাম না, গ্রহণও করলাম না। গ্রহণ প্রথম স্টেপে করে ফেলছি, প্রথম স্টেপ সমষ্ণ, সেই ক্ষেত্রে পিস্টনটা কিছুটুকু প্রসারিত হয়েছিল, প্রথম স্টেপ শেষ হয়ে গিয়েছে। আমরা এই পথটা বন্ধ করে দিলাম। এই পথটা আগে থেকেই বন্ধ আছে। যে এই গ্যাসগুলো ভিতরে আছে, তারা এই পিস্টনে কি করলো? চাপ দিল বা বল প্রয়োগ করলো, যে কারণে পিস্টনের আরও নিচে নেমে গেল, আয়তন কি হলো? প্রসারিত হলো। তাহলে যেহেতু তাপের গ্রহণ হয় নাই বা তাপের বর্জন হয় নাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং তার তাপমাত্রা কমে যাবে। কেন? কারণ সে নিজের অভ্যন্তরীণ শক্তি দ্বারা কি করছে? আয়তন প্রসারিত করছে। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং আয়তন প্রসারিত হওয়ার কারণে সেটা হবে প্রসারণ। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হয়েছে। এখানে গেলে দুইটা স্টেপ। তাহলে পিস্টনটা এখন আছে একবারে নিচে।
এবার আসি সংকোচনের ব্যাপারে। যেহেতু পিস্টনটা একবারে নিচে নেমে গিয়েছে, তাহলে ভিতরে আর কাজ হওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই। তো সেই ক্ষেত্রে এবার আমরা কি করব, নির্গমন নলটা খুলে দেব। তাহলে নির্গমন নল খুলে দেওয়ার কারণে গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে এবং পিস্টনটা আস্তে আস্তে কোথায় উঠছে, উপরের দিকে উঠছে। যেহেতু তাপ বর্জন করছি, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া এবং তাপমাত্রা T1 থেকে কমে কত হয়েছে, T2 হয়েছে। তাপমাত্রা কমে ভিতরে কত হয়ে গেছে, T2 হয়ে গেছে। প্রথমে তাপমাত্রা ছিল T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ আমরা গ্রহণ করলাম। সেটা ছিল প্রথমে সমষ্ণ প্রক্রিয়া। ওই প্রক্রিয়ায় পিস্টনটা কিছুটুকু প্রসারিত হয়েছে সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় যে প্রক্রিয়া, সেখানে আমরা দুটি পথ বন্ধ করে রাখলাম, ভিতরে গ্যাসগুলো আবদ্ধ হয়ে গেছে, তারা চারিদিকে ছোটাছুটি আরম্ভ করছে, পিস্টনটা নিচে নেমে গেল। সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ। 3 নম্বরে আমরা নির্গমন নলটা খুলে দিলাম, তাপ বের হয়ে গেল, পিস্টন কিছুটা ওঠার চেষ্টা করলো। এখন রুদ্ধতাপীয় প্রসারণ যে হলো, সে তো Q1 পরিমাণ শক্তি নিয়ে T1 তাপমাত্রা এসেছে, তাপমাত্রাটা কমে কত হয়ে গেছে, T2 হয়ে গিয়েছে। তাহলে এখন সে আবার কি করছে, পিস্টনটা উপরের দিকে উঠছে, হলো সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। এবার তাপগুলো বের হওয়ার সাথে সাথে পিস্টনটা সম্পূর্ণরূপে উপরে উঠতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা তাপ বের হয়ে যাওয়ার পর কি করলাম, পথটা বন্ধ করে দিলাম। তাহলে পিস্টনটা ধরে নিলাম এখানে আসছে, পরবর্তীতে পিস্টনটা আরও উপর উঠতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সে কী করবে, ভিতরে যদি কিছু গ্যাস বা বায়ু থেকে থাকে, সেই বায়ু বা গ্যাসগুলোকে সে কী করবে, সংকুচিত করে ফেলবে। তো সংকুচিত করার কারণে তাপমাত্রা আবার T2 হতে কোথায় চলে আসবে, T1-এ চলে আসবে। কেন? কারণ সংকুচিত করা হলে অভ্যন্তরীণ শক্তি কি পায়, বৃদ্ধি পায়। কোত্থেকে জানি আমরা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র থেকে। সূত্রটা কি, DU সমান DW। তাহলে সংকুচিত হলে DW হবে নেগেটিভ, তাহলে DU হবে পজিটিভ। DU পজিটিভ, তার মানে হচ্ছে তাপমাত্রা কি পেল, বৃদ্ধি পেল। বৃদ্ধি পেয়ে কত হলো, T2 থেকে T1 হলো। আমি প্রথম থেকে প্রক্রিয়াটা তোমাদেরকে আবার বলছি। সমষ্ণ প্রক্রিয়ায় তাপ উৎস থেকে তাপ গ্রহণ করলো। কত পরিমাণ তাপ গ্রহণ করলো, Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো। এই কারণে পিস্টনটা প্রথমে এখানে ছিল, আমরা ধরে নিলাম, সে কিছুটুকু কী করলো, নিচে নামলো, তার মানে আয়তন প্রসারিত হলো। তাহলে প্রথমটা হলো সমষ্ণ প্রসারণ। সমষ্ণ কেন, কারণ সে তাপ গ্রহণ করেছে। প্রথম প্রক্রিয়া শেষ, প্রবেশ পথ বন্ধ করে দিলাম, বের হওয়ার পথটা বন্ধ করে দিলাম। এখানে কিছু পরিমাণ গ্যাস আছে যাতে তাপমাত্রা T1, তার পরিমাণটা হচ্ছে Q1। এবার ওই Q1 যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো কি করলো, চারিদিকে চাপ সৃষ্টি করলো। সেই চাপের কারণে পিস্টনটা নিচে নেমে গেল এবং পিস্টন নিচে নামার কারণে তাপমাত্রা T1 হতে কমে কত হলো, T2 হলো। কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আয়তন প্রসারিত হয়েছে, রুদ্ধতাপীয় প্রসারণ। 3 নম্বরে সমষ্ণ সংকোচন কিভাবে হলো। এবার আমরা বের হওয়ার পথটা খুলে দিলাম, গ্যাসগুলো বের হয়ে গেল, পিস্টনটা কিছুটুকু উপরে উঠলো। তাহলে মাঝখানের আয়তনটা কি হলো, কমে গেল। তাহলে সংকুচিত হলো কোন প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ কেন, তাপ গ্রহণ অথবা আমরা কি করলাম, বর্জন করলাম। এখানে পিস্টনটা আসলো, এরপর আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, পিস্টনটা আরও উপরে উঠতে চাচ্ছে। তাহলে এখানে যে বাকি গ্যাসগুলো থাকবে, সেই গ্যাসগুলোকে সে কী করবে, একটা চাপ দিবে। ওই চাপ দেওয়ার কারণে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে কত হলো, T1 তাপমাত্রা হয়ে গেল। কেন হলো, কারণ আয়তন সংকুচিত হলে W হবে নেগেটিভ, তাহলে W নেগেটিভ হলে DU হবে পজিটিভ, তারপরে তাপমাত্রা বৃদ্ধি পেল। এই টোটাল 4টা প্রক্রিয়ায় কার্নো ইঞ্জিনটা কাজ করবে এবং এই 4টা প্রক্রিয়া ফিক্সড। প্রথমে সমষ্ণ প্রসারণই হবে, কখনো রুদ্ধতাপীয় প্রসারণ প্রথমে হতে পারবে না, সমষ্ণ সংকোচন প্রথমে হতে পারবে না। 4টা স্টেপ যেভাবে আছে তাদের সিকোয়েন্সগুলো অলওয়েজ সেভাবেই থাকবে। তার মানে প্রথমটা হবে সমষ্ণ প্রসারণ, পরেরটা হবে রুদ্ধতাপীয় প্রসারণ, পরেরটা হবে সমষ্ণ সংকোচন, পরেরটা হবে রুদ্ধতাপীয় সংকোচন। তো এইভাবে সে সম্পূর্ণ একটি চক্র সম্পন্ন করবে। এই চক্রগুলোর মাধ্যমে যতগুলো চক্র সে কমপ্লিট করবে, ততবার পিস্টনগুলো উপরে নিচে ওঠানামা করবে। এই ওঠানামাগুলো এই চাকাটাকে ঘুরতে সাহায্য করবে। তার মানে এই তাপ শক্তিটা কিসে কাজে লাগছে, যান্ত্রিক শক্তি, পিস্টনটা ওঠানামা করছে এবং চাকাটি ঘুরছে। এবার
এই কার্নো ইঞ্জিন নিয়ে একটি চক্র আছে যাকে আমরা বলি কার্নো চক্র। সম্পূর্ণ ইঞ্জিনের কাজটাকে আমরা একটি চক্রের সাহায্যে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করছি। প্রথমে আসি কার্নো চক্র ব্যাপারটা কি। যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে তাকে কার্নো চক্র বলে। তার মানে কথা কি, কাজ করবে ঠিক আছে, কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করব আমরা, এবং সে পরবর্তীতে কোথায় ফিরে আসতে হবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে, তাহলে সেটাকে আমরা বলবো কার্নো চক্র। তাহলে কার্নো ইঞ্জিন কিন্তু একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বলতে পারি। কেন? কারণ সে ঘুরে ফিরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, যদিও বাস্তবে এই ধরনের ইঞ্জিন তৈরি সম্ভব নয়। এবার কার্যনির্বাহী যে বস্তুটা, মানে যে বস্তুটাকে আমরা জ্বালাবো, সেটা তেল হতে পারে, কোল মানে কয়লা হতে পারে, যাকেই করব সেই বস্তুটাকে আমরা আদর্শ গ্যাস বিবেচনা করে তাকে 4টা পর্যায়ের ভিতরে এই সিস্টেমটা বা চক্রটা সম্পন্ন করতে হবে। 4টা চক্র আমরা আগেই বলছি। তাহলে প্রথমে আসে সমষ্ণ প্রসারণ। তার আগে আমরা একটু গ্রাফটা দেখাই দিই তোমাদেরকে। চাপ এবং আয়তনের একটা গ্রাফ এখানে আছে, নিচে আয়তন, উপরে হচ্ছে চাপ। এখান থেকে কার্যনির্বাহী বস্তুটা মানে আদর্শ গ্যাসটা যাত্রা আরম্ভ করছে। এটা প্রথম প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়াটা এ বি লেখচিত্র প্রকাশ করছে, যে সমষ্ণ প্রসারণ। এ বি রেখা সমষ্ণ প্রক্রিয়া নির্দেশ করছে। এ বি রেখাটা, এই পুরো প্রক্রিয়ায় তাপমাত্রা ছিল T1, মানে T1 তাপমাত্রা স্থির। ওই তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ কোথায় প্রবেশ করছে, ইঞ্জিনে প্রবেশ করছে। সেটাই কীভাবে আমরা বুঝে দিচ্ছি, Q1 পরিমাণ তাপ প্রবেশ করছে। তো প্রাথমিক অবস্থায় আমরা ধরে নেই চাপ ছিল P1 আর আয়তন ছিল V1। সম্পূর্ণ প্রক্রিয়া মানে সমষ্ণ প্রসারণ প্রসারিত হওয়ার পরে সে কোথায় গেল, বি বিন্দুতে গেল। চাপ হলো P2, আয়তন হলো V2, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। পরে ভি থেকে আমরা সিতে গেলাম। যখন আমরা বি থেকে সিতে গেলাম তখন সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন গ্রাফের ক্ষেত্রে আমরা গত লেকচারে আমরা দেখিয়েছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রটা সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রের তুলনায় শার্প হবে, মানে খাড়া হবে। তো দেখা যাচ্ছে এই লেখচিত্রের তুলনায় কি আছে, খাড়া আছে। তার মানে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেই হিসেবে বলতে পারো। তাহলে বি বিন্দুতে চাপ হচ্ছে P2 V2 আয়তন, এবং সি বিন্দুতে চাপ হচ্ছে P3 V3। তাহলে কি হলো, এখানে তাপমাত্রার পরিবর্তন হলো। তাহলে বি বিন্দুতে তাপমাত্রা কত, T1, সি বিন্দুতে তাপমাত্রা কত, T2। তাহলে এই বিসি রেখা কি প্রকাশ করছে, রুদ্ধতাপীয় প্রসারণ প্রকাশ করছে। তো এখানে ছোট করে একটু বলে দেই, সেটা হচ্ছে অনেক সময় ক্ষেত্রফল দিয়ে আমরা সেই কাজটা নির্ণয় করতে পারবো। কিসের ক্ষেত্রফল? প্রথম যে প্রক্রিয়াটা সমষ্ণ প্রসারণ, সেই ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এ বি। তাহলে তার ক্ষেত্রফল যদি আমরা একটু দেখি, এ বি জি ই, এই পুরোটা হচ্ছে সেই ক্ষেত্রফল, যেই ক্ষেত্রফল নির্ণয় করে তুমি ওই প্রক্রিয়ায় মানে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করতে পারবে। কোত্থেকে? লেখচিত্র থেকে। অথবা চাইলে কাজের সমষ্ণ প্রক্রিয়া যে সূত্রটা আছে, W = mRT ln V2 / V1, এই সূত্র দিয়ে তুমি কাজ নির্ণয় করতে পারবে এবং দুটি কাজের মান সমান আসবে। রুদ্ধতাপীয় প্রসারণ বললাম বিসি। প্রসারণ কিভাবে? আয়তন ছিল প্রথমে V2, পরবর্তীতে আয়তন হলো V3। তাহলে V2 এর তুলনায় V3 আয়তনটা কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে এটা হচ্ছে তার প্রসারিত বা প্রসারণ। তাপমাত্রা বি বিন্দুতেও তাপমাত্রা T1, এ বিন্দুতেও তাপমাত্রা T1, যেহেতু সেটা সমষ্ণ প্রক্রিয়া। সি বিন্দুতে আসার পর তাপমাত্রা হয়ে গিয়েছে T2। তাহলে সেটা হচ্ছে কি, রুদ্ধতাপীয় প্রসারণ। তো পুরোটাই আমি এখান থেকে একটু বলে দিচ্ছি। এরপর সিডি হচ্ছে কি, সমষ্ণ সংকোচন। সংকোচন কিভাবে? সি বিন্দুতে আয়তন ছিল V3, এই পরিমাণ ছিল তার আয়তন সি বিন্দুতে। এবার ডি বিন্দুতে আসার জন্য আয়তনটা কমে কত হয়ে গিয়েছে, V4। তাহলে আয়তন কমেছে, তাহলে সেটা হচ্ছে সংকোচন। সেমভাবে ডিএ হচ্ছে কি, রুদ্ধতাপীয় সংকোচন। ডিএ রুদ্ধতাপীয় সংকোচন। এই ক্ষেত্রে কি হলো, আয়তন ছিল V4, সেখান থেকে আয়তন আবার পূর্বের অবস্থায় ফিরে চলে গিয়েছে, কত হয়েছে, V1। সেখানে তাপমাত্রা T2 থেকে আবার কোথায় চলে গেল, তাপমাত্রা T1 এ। তার মানে প্রথমে তাপমাত্রা ছিল T1 এ বিন্দুতে, পরে বি বিন্দুতে তাপমাত্রা ছিল T1, কেন, সমষ্ণ প্রক্রিয়া। পরবর্তীতে বি থেকে সিতে গেল, তাপমাত্রা কমে গেল, কমে কত হয়েছে, T2। সি থেকে ডিতে সম্পূর্ণ প্রক্রিয়ার তাপমাত্রা T2 স্থির ছিল।
ডি থেকে আবার এতে তাপমাত্রা T2 হতে কোথায় চলে গেল T1 এ, মানে ঘুরে ফিরে আয়তনও পূর্বের অবস্থায় গেল, চাপও পূর্বের অবস্থায় গেল, তাপমাত্রাও পূর্বের অবস্থায় গেল। তাহলে এটা একটা কি প্রক্রিয়া? প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা বলতে পারবো। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমরা কোনো কাজ নির্ণয় করতে চাই, তুমি কাজ নির্ণয় করতে পারবা ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজে যে সূত্রটা আমরা লিখে দিয়েছি n r গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এই সূত্র দিয়েও আমরা কি করতে পারবো? চাইলে কাজ নির্ণয় করতে পারবো। ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে কাজের মান যা আসবে, এই সূত্র দিয়েও কাজের মান সেম আসবে। তাহলে প্রসারণের ক্ষেত্রে কাজের মান আসবে ধনাত্মক, যেহেতু দুটি প্রসারণ, একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, সেই ক্ষেত্রে কাজের মান আসবে পজিটিভ। রুদ্ধতাপীয় প্রসারণ, সেখানেও কাজের মান আসবে পজিটিভ। কিন্তু যখন সমষ্ণ সংকোচনের সূত্র আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে কাজের মান আসবে নেগেটিভ। সূত্রটা যদি আমরা বলি দিই, W সমান n r, এখানে আমরা T2 ইউজ করব, এখানে আমরা T1 ইউজ করলাম। সি থেকে ডিতে আয়তন V3 থেকে V4 এ আসবে, তার মানে ln V4 ডিভাইডেড বাই V3, নেগেটিভ মান আসবে। রুদ্ধতাপীয় সংকোচন, সংকোচন কাজের মান ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে বের করতে পারি, অথবা W সূত্রটা n r গামা মাইনাস 1। এবার হবে T2 থেকে T1। প্রথমে T1 থেকে T2 তে গিয়েছে, আমি ইলাবোরেটলি লিখে দিয়েছি, মুখে বলিনি। এই যে T1 থেকে প্রথমে T2 তে গেছে, এই কারণে T1 মাইনাস T2, পরবর্তীতে সে T2 থেকে আবার T1 এ ফিরে এসেছে, তাহলে T2 মাইনাস T1। তো এখানে কাজের মান হবে নেগেটিভ, এখানে কাজের মান হবে পজিটিভ। ওই ক্ষেত্রে তার মানে তোমাকে মনে রাখতে হবে, যেখানে যেখানে প্রসারণ হবে সেখানে কাজ হবে পজিটিভ, আর যেখানে যেখানে সংকোচন হবে সেখানে কাজের মান আসবে নেগেটিভ। তো আমরা যদি সম্পূর্ণকৃত কাজটা বের করি সম্পূর্ণ চক্রে, তাহলে মোট কাজ হবে W সমান 4টা চক্রের যোগফল। কিন্তু লাস্টের 2টা চক্র তো কি ছিল? সংকোচন ছিল, এই কারণে মাঝখানে কি হবে? মাইনাস হবে। তো এই মাইনাস হওয়ার কারণেই টোটাল 4টাকে আমরা যোগ করলাম, যোগ করে টোটাল যে W পাবো সেটা হবে সম্পূর্ণ চক্রে মোট কৃত কাজ, যা W ইকুয়াল টু Q1 মাইনাস Q2 এর সমান হবে। তার মানে এই ক্ষেত্রে W যা হবে, এই 4টা যোগ করলে W এর মান কি হবে? সেম হবে। সেটা ছিল সম্পূর্ণ চক্রে কৃত কাজ। তো আজকে এতটুকু পর্যন্তই থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।